বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে। সৌদি আরবের নামকরা এক নারী অধিকার কর্মী লুজাইন আল হাদলুলকে আজ 5 বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বাংলাদেশে খোলা বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আমরা মনে করেন 50 কেজি চাল আনতাম 1600 টাকা দিয়া, এখন বর্তমানে হয়েছে 3000 টাকা ডাবল। এখন কি করি, বাচ্চা কাচ্চা নিয়ে কি খাইতে পারুম না পারুম, আর বুঝি না কথাটা। সরকারের জন্য দায়ী করছে মজুতদারদের। এসব নিয়েই আজকের প্রবাহ পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে বলা হচ্ছে 13টি বাসে করে এদের প্রথমে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গোপসাগরের ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত এবং আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই এর বিরোধিতা করছিল। এ বিষয়ে খোঁজ রাখছিলেন ঢাকায় সহকর্মী ফারহানা পারভিন। তাঁর কাছে আমি জানতে চেয়েছিলাম এর বিস্তারিত। মোয়াজ্জেম, এই যে দ্বিতীয় দফায় যাদেরকে ভাষান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই বলা হয়নি। আমি যেটা জানতে পেরেছি সেটা সেখানকার স্থানীয় সাংবাদিক যারা রয়েছেন এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সংবাদ সংগ্রহ করেছি, তারা বলছেন যে গতকাল থেকেই উখিয়া ডিগ্রি কলেজ মাঠে 13টি বাস অপেক্ষা করেছে এবং যারা যেতে চান ভাষান্তরে তারা গতকাল বিকাল থেকেই সেখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ এই কলেজের মাঠটিতে। রাতে তারা সেখানেই ছিলেন। রাতের খাবার এবং সকালের খাবার খেয়ে তারপরে আজ সকাল 10:30টার দিকে তারা সেখান থেকে মোট 13টি বাস উখিয়া থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই শরণার্থীদের কি তাহলে নৌপথেই সেখানে নেওয়া হবে? কিভাবে তাদেরকে সেখানে নেওয়া হচ্ছে? তাদেরকে নেওয়া হবে নৌপথে। চট্টগ্রাম থেকে নৌবাহিনী জাহাজে করে তাদেরকে আগামীকাল সকালের দিকে ভাষান্তরে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে কতজন এই দফায় কতজন যাচ্ছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। তবে আমাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের একটি ক্যাম্পের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা তিনি বলেছেন তার ক্যাম্প থেকে 23 জন রোহিঙ্গা শরণার্থী এই দফায় ভাষান্তরে যাচ্ছেন। আমি ওদিকে নোয়াখালী, আপনি জানেন যে ভাষান্তর এই যে চরটি এটি নোয়াখালীর মধ্যে পড়েছে। আমি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তাদেরকে মোট 700 জনের একটা ব্যবস্থা করে রাখার কথা বলা হয়েছিল প্রথমে, তবে সেটি আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান আমাকে জানিয়েছেন যে তারপরও আগামীকাল যখন চট্টগ্রাম থেকে ভাষান্তরে শেষ পর্যন্ত এই দ্বিতীয় দফার লোকজন যাবেন, কতজন যাচ্ছেন সর্বশেষ তখনই তারা বুঝতে পারবেন। তো ফারহানা, আমরা যেটা জানি যে এই যে রোহিঙ্গা শরণার্থীদের ভাষান্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা, এটি শুরু থেকে বেশ বিতর্কিত একটি পরিকল্পনা ছিল। তো প্রথম দফায় সেখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা আসলে সেখানে কেমন আছেন, কিভাবে থাকছেন, সে সম্পর্কে আমরা কতটা কি জানতে পারছি? ভাষান্তরের প্রথম দফায় যেসব রোহিঙ্গারা গিয়েছিলেন তাদের সংখ্যা ছিল 1645 জন। তো এই রোহিঙ্গা শরণার্থীরা সেখানে যখন যান প্রথম দফা, সেইখানে সরকার কিছু সাংবাদিকদেরকে নিয়ে যান। আপনি জানেন যে এই ভাষান্তর এলাকাটা প্রত্যন্ত অঞ্চলে এবং এটি একটি সংরক্ষিত এলাকা, সেখানে যে কেউ চাইলেই যেতে পারবেন না।
তাদেরকে সরকারের অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। তো যেসব সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন তারা সরকারের তত্ত্বাবধানেই ছিলেন এবং তত্ত্বাবধানে থেকেই তাদেরকে কাজটি করতে হয়েছে। তারা মূলত সেখানকার অবকাঠামোগত অবস্থা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। এছাড়া স্বাধীনভাবে সাংবাদিকরা ঘুরে ফিরে যেভাবে কাজগুলো করেন বিভিন্ন খোঁজখবর নেওয়ার জন্য, সেটা আসলে কতটা তারা করতে পেরেছেন সেটা একটা প্রশ্নের থেকেই যায়। এছাড়া আমি যেমনটি বলছিলাম যে এরপরে এই দ্বিতীয় দফা যাওয়ার আগ পর্যন্ত এর মাঝে সাংবাদিকরা সেখানে যাওয়াটা আসলে খুব মুশকিল। আমি যেটা বলছিলাম যে এখানে অনেক অনুমতির প্রয়োজন রয়েছে এবং সেই সুযোগটা নেই আসলে ওখানে যে স্বাধীনভাবে কাজ করার। কাজেই এই প্রথম দফায় যারা গেছেন, যেসব রোহিঙ্গা শরণার্থী, তারা সেখানে কেমন আছেন, কিভাবে আছেন সেটা বলা খুব মুশকিল। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী ফারহানা পারভিন। সৌদি আরবের নামকরা এক নারী অধিকার কর্মী লুজাইন আল হাদলুলকে আজ 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তবে তার 2 বছর 10 মাসের সাজা স্থগিত রেখে তাকে সামনের বছরের মার্চ মাসেই মুক্তি দেয়া হতে পারে। এরই মধ্যে তিনি 2.5 বছর বন্দি জীবন কাটিয়েছেন। তার বিরুদ্ধে সৌদি সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগ এনেছিল। মিস হাদলুল ছিলেন সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোর অধিকার সহ নানা অধিকারের পক্ষে সোচ্চার। বিস্তারিত শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। একসময় লুজাইন আল হাদলুল ছিলেন সৌদি আরবের নতুন প্রজন্মের প্রতীক। সামাজিক নেটওয়ার্কে তিনি বেশ খ্যাতিমান হয়ে ওঠেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি পরিচিত হয়ে ওঠেন সৌদি আরবের একদল নারী অধিকার কর্মীর একজন হিসেবে। সৌদি আরবে মেয়েদের শেষ পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি দেওয়ার মাত্র কয়েক মাস আগে 2018 সালে তাদের গ্রেপ্তার করা হয়। মেয়েদের গাড়ি চালানোর অধিকারের দাবিতেই তারা আন্দোলন করছিলেন। তারপর থেকেই লুজাইন কারাগারে আছেন। এখন সৌদি আরবের এক বিশেষ অপরাধ আদালত, যেখানে সাধারণত সন্ত্রাসবাদের মতো অপরাধের বিচার হয়, সেখানে তাকে বেশ কিছু অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে একটি অপরাধ হচ্ছে সৌদি আরবের সরকারি আইন বদলে ফেলার চেষ্টা করা এবং বিদেশি স্বার্থে কাজ করা। লুজাইন আল হাদলুল এবং তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার পরিবার অভিযোগ করেছে কারাগারে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। তবে আদালত এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে তার বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়নি। লুজাইন আল হাদলুলের এই সাজার পর সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি আবার আন্তর্জাতিক নিন্দার মুখে পড়বে। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হবেন এই সমালোচনার লক্ষ্য, যিনি এখন কার্যত সৌদি আরব পরিচালনা করেন। অর্চি অতন্দ্রিলা। বাংলাদেশে খোলা বাজারে চালের দাম গত কিছুদিন ধরে বেশ অনেকখানি বেড়ে যাওয়ার পর সরকার এর জন্য আড়তদার এবং মিল মালিকদের কারসাজিকে দায়ী করেছে। নিম্ন আয়ের মানুষরা বলছেন যে চালের দাম বেড়ে যাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। সরকার বলছে দেশের বিদ্যমান আইনে মজুতদারদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অর্থনীতিবিদরাও বলছেন মজুদ আইনের দুর্বলতার সুযোগেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। রাজধানী ঢাকার নূরের চালা এলাকার বাসিন্দা পারুল বেগম। 4 সন্তান আর স্বামীকে নিয়ে সংসার তার। পারুল বেগম জানান, স্বামীর অসুস্থতার পর সংসারের হাল ধরতে হয়েছে তাকে। কাজ করেন গৃহকর্মী হিসেবে। পারুল বেগম বলেন, সংসারের খরচ টানতে হাঁপিয়ে উঠছেন তিনি। যে চাল কয়েক মাস আগেও 1600 থেকে 1700 টাকায় কিনেছেন, সেই চাল এখন কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। পারুল বেগম বলেন, খরচ মেটাতে না পেরে খাওয়ার পরিমাণ আগের চেয়ে কমিয়ে দিয়েছেন তারা। আমরা মনে করেন 50 কেজি চাল আনতাম 1600 টাকা দিয়া, হ্যাঁ, এখন বর্তমানে হয়েছে 3000 টাকা ডাবল। এখন কি করি, এখন আর উপায় নাই। এখন চাল কিনা খাইতে বাচ্চা কাচ্চা নিয়ে আহি খাইতে পারুম না পারুম আর বুঝি না কথাটাই। ম্যানেজ তো করতাম পারি না। মনে করেন একক তো খায় আর একক তো না খায়া বাচ্চারা কম কম খাওয়া কোনো মতে দিন যেতেছে। সপ্তাহখানেক আগে খাদ্য সচিব বিবিসি বাংলাকে বলেছিলেন, প্রত্যাশার চেয়ে উৎপাদন কিছুটা কম হলেও ধান বা চালের কোনো সংকট নেই। তবে তারপরেও কমছে না চালের দাম। সরকার অবশ্য এখন স্বীকারই করেছে যে আমনের ভরা মৌসুমে আড়তদার আর মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে। এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে তা দিয়ে মজুতদারদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
যে আইন কানুন আছে তাতে করে খুব এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না, আর তারাও ভয় পায় না। তারা মনে করে যে আইনগত ভাবে তাদের বিরুদ্ধে আমরা তেমন কোনো নিতে পারবো না। আর একটা হলো যে চালের কিছুটা ঘাটতি আছে, আপনার গুদামে কম চাল থাকাতে বাজারে নিয়ন্ত্রণটা ওদের হাতে চলে গেছে। আমরা অনেক লাইসেন্স বাতিল করি, বিদ্যুৎ কেটে দেই, পরে আবার তারা কিছুদিন সাফার করে আবার এগুলাই অ্যাপ্লিকেশন করে ফাইন টাইন দিয়ে আবার তারা করে নেয়। অর্থনীতিবিদরাও বলছেন, মজুতদার এবং মিল মালিকদের মজুদের যে অভিযোগ রয়েছে তা প্রমাণ করা কঠিন, কারণ বাংলাদেশের মজুদ আইন অনুযায়ী একটি রাইস মিল 15 দিনে যে পরিমাণ ধান থেকে চাল প্রক্রিয়াজাত করতে সক্ষম তার 5 গুণ ধান এবং দ্বিগুণ চাল সর্বোচ্চ 30 দিন পর্যন্ত মজুত করতে পারবে। অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, কিছু কিছু অটো রাইস মিল বিশালাকার হওয়ার কারণে আইন মেনেই ব্যাপক পরিমাণ ধান এবং চাল উদ্বৃত্ত রাখতে সক্ষম তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের এই গবেষক নাজনীন আহমেদ বলেন, এক্ষেত্রে হয় সরকারকে মজুদ আইন বাতিল করতে হবে, না হলে সংস্কার করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি যদি মজুতদার এবং আড়তদারদের কারসাজি বলি, তাহলে সেই মজুদ আছে এবং আড়তদারের মধ্যে কারসাজি চলছে সেটার প্রমাণ থাকতে হবে। তো অটো রাইস মিলের মধ্যে যেগুলো অতি বড়, সরকারের মজুদ আইনে কিন্তু তারা কোনো অন্যায় করছেন না, কারণ সরকারের মজুদ আইন তাদেরকে যে পরিমাণ মজুদ করার অনুমতি দিয়েছে, তারা এত বড় যে ওই পরিমাণ মজুদ করলেও তাদের কাছে যেই পরিমাণ চাল থাকবে সেটা বিশাল পরিমাণে। তাহলে সরকারের উচিত হচ্ছে মজুদ আইনটা পরিবর্তন করা অথবা আগের আইন বাতিল করা। অর্থনীতিবিদরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও আগেই আমদানির সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমানে চাল আমদানির যে সিদ্ধান্ত এসেছে, এটি বড় মৌসুমে ধানের দামের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কার কথা জানান তারা। আমদানির পরিবর্তে মিল মালিকদের সাথে বৈঠক করে তাদের বাজারে চাল ছাড়ার ব্যবস্থা করার উপর জোর দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। ইম্পোর্টের সিদ্ধান্তটা আরো আগেই আসা দরকার ছিল। এখন বরং ইম্পোর্টের সিদ্ধান্ত নিয়ে যেগুলো নতুন এলসি খোলা হবে, সেই ইম্পোর্ট আসতে আসতে কিন্তু আবার আমার বড় ধান উঠে যাবে, তখন আবার কৃষক ধানের দাম পাবে না। সরকার তার যে বড় বড় অটো রাইস মিল গুলা, তাদেরকে বলা উচিত যে উনারা যেন চাল বাজারে ছাড়েন, কারণ উনারা কিন্তু এই যে বলছে যে সে ইচ্ছা করে ধরে রাখছে, তাহলে আপনি আইনে কেন এত বেশি ধরে রাখার অনুমতি দিয়েছেন? সে তো কোনো আইন বলবে যে আমি তো কোনো আইন মানছি না। এর আগে খাদ্য সচিব বিবিসি বাংলাকে জানিয়েছিলেন যে প্রথম চালানের 50,000 টন চাল ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া জানুয়ারির মধ্যে আরও অন্তত 1.5 লাখ টন চাল বাংলাদেশে আসবে। ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ উঠলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। হজ এবং ওমরা ব্যবস্থাপনা আইন 2020 নামের এই নতুন আইনের খসড়া আজ নীতিগতভাবে বাংলাদেশের মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। এ নিয়ে বিস্তারিত শুনবেন একটু পরে, তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ রাজধানী কাবুল এবং দেশের অন্যান্য এলাকায় টার্গেট করে হত্যার ঘটনা বেড়ে যাওয়ার পর রাজধানীতে পুলিশের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। আফগানিস্তানে ভয়ঙ্কর গোলাগুলি এবং বোমা হামলা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মূলত সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আইনজীবীদের টার্গেট করে এসব হামলা চালানো হচ্ছে। কারা এসব হামলা চালাচ্ছে অনেক ক্ষেত্রে সেটি জানা যাচ্ছে না, কারণ এসব হামলার দায় জঙ্গি গোষ্ঠীগুলো স্বীকার করছে না। ফিলিপাইনের কিছু সৈন্য এবং প্রেসিডেন্টের নিরাপত্তা দলকে অননুমোদিত এক করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা সামরিক বাহিনীর সমালোচনা করেছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে এবং সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে চীনের তৈরি এই ইনজেকশন এরই মধ্যে কিছু সৈন্যকে দেওয়া হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা এখনও এই টিকা অনুমোদন করেনি এবং এর আমদানি বা বিতরণ বেআইনি। চীনের এক নাগরিক সাংবাদিক, যিনি উহান নগরীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর দিয়েছিলেন, তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝাং ঝান নামের এই সাবেক আইনজীবীর বিচার শেষ করা হয় মাত্র ঘণ্টাখানেকের মধ্যে। তার বিরুদ্ধে ঝগড়া বাঁধানো এবং গোলযোগে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। এই নারী সাংবাদিকের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। তার আইনজীবী জানিয়েছেন, সাজার কথা শোনার পর তিনি ভেঙে পড়েন। দক্ষিণ চীনের যে আদালত কক্ষে হংকংয়ের 10 জন গণতন্ত্রপন্থীর বিচার চলছে,
কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। 2 নাবালক সহ এই 10 জন গত আগস্ট মাসে একটি স্পিড বোটে হংকং থেকে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে সীমান্ত পাড়ি দিয়ে তাইওয়ানে যাওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং কানাডার কূটনীতিকদের বলা হয় আদালত কক্ষ ভরে গেছে, সেখানে জায়গা নেই। আর্কটিক সাগরে একটি রুশ মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার পর 16 জন নিখোঁজ রয়েছে। ওনেগা নামের ওই মাছ ধরার ট্রলারে মাত্র 2 জনকে নিকটবর্তী আরেকটি জাহাজ উদ্ধার করতে সক্ষম হয়। নোভায়া জেমেলিয়া দ্বীপপুঞ্জের কাছে এটি ডুবে যায়। একটি তল্লাশি অভিযান শুরু হয়েছে, তবে কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা খুব কম বলেই মনে করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে এক সুপরিচিত ইসলামী তীর্থস্থানে শনিবার রাতে যে নাচের পার্টি করা হয়েছিল, ফিলিস্তিনি রাজনীতিকরা তার নিন্দা করেছেন। নবী মুসার মাজার নামে পরিচিত এই পবিত্র স্থানটিতে নবী মুসাকে কবর দেওয়া হয়েছে বলে মনে করা হয়। নাচের পার্টির যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ফিলিস্তিনি এবং আরব ইসরায়েলিরা সেখানে নাচছে এবং পান করছে। একজন নামকরা ফিলিস্তিনি ডিজে সামা আবদ আল হাদিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। কি ঘটেছে তা জানতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বিশ্ব সংবাদ শুনছিলেন সহকর্মী মিজানুর রহমান খানের কাছে। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। ক্রিকেটে কোহলি ছাড়াই ভারত অস্ট্রেলিয়াকে চাপে ফেলল। অস্ট্রেলিয়ার হাতে আছে 4টি উইকেট, লিড মাত্র 2 রানের। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্স। শেষ সেশনে এই 2 জন উইকেটে মাটি কামড়ে পড়েছিলেন। এর আগে 98 থেকে 99 রানে পৌঁছাতে অস্ট্রেলিয়ার 3টি উইকেট পড়ে যায়। রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে 2টি উইকেট নেন। উমেশ, জসপ্রীত, সিরাজ ও অশ্বিন নেন 1টি করে উইকেট। চোট পেয়ে মাঠ ছেড়েছেন উমেশ। এই ম্যাচে হয়তো আর বল করতে পারবেন না তিনি। আরও 2 দিন বাকি আছে এই টেস্ট ম্যাচের। এখন অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট চেয়ে থাকবে টেল এন্ডারদের দিকে। তবে প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর কিভাবে এই দলটি এত ভালো খেলছে মেলবোর্নে এসে জানতে চাচ্ছিলাম বাংলাদেশের একজন ক্রিকেট বিশ্লেষক এবং ক্রীড়া সাংবাদিক তৌসিয়া ইসলামের কাছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, প্রথম টেস্টের ধরাশায়ী কিন্তু ভারত শুধুমাত্র নিজেদের দ্বিতীয় ইনিংসে বলতে হবে। ভারতের যে লম্বা ব্যাটিং লাইন আপ সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য উইকেট সাধারণত অন্যান্য দেশ চেষ্টাই করবে বোলিং সহায়ক করার। আমার কাছে যেটা চোখে পড়েছে, বোলারদের ঘুরে দাঁড়ানোটা। বোলাররা যেভাবে বল করেছে প্রথম ইনিংসে হোক দ্বিতীয় ইনিংসে হোক, সেটা অস্ট্রেলিয়াকে বিপদে ফেলেছে বেশি ভারতের বোলারদের পারফরমেন্স আমি বলবো। মন্ট মঙ্গোওয়েতে চলছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ, যেখানে প্রথম ইনিংস শেষে 192 রানে পিছিয়ে আছে পাকিস্তান। 239 রানে থেমেছে পাকিস্তানের প্রথম ইনিংস। ভারপ্রাপ্ত অধিনায়ক রেজওয়ান 71 এবং ফাহিম আশরাফ 91 রান তোলেন। পায়ের আঙ্গুলে চোট পাওয়ার পরও বোলিং চালিয়ে যান নিউজিল্যান্ডের নেইল ওয়েগনার। আরও 2 দিন বাকি আছে এই টেস্টেও। নিউজিল্যান্ড ঠিক কত রান করে পাকিস্তানকে কত রানের টার্গেট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই এখন দেখার বিষয় হবে। ওদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দশকের সেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন এলিজা পেরি। এই নারী ক্রিকেটার 4 বার টি-20 বিশ্বকাপ জিতেছেন, ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন 1 বার, 4000-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি, 200-র বেশি উইকেট নিয়েছেন তিনি। দশকের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন বিরাট কোহলি। এই সময়ে 20,000-এর বেশি রান করেছেন তিনি। 66টি আন্তর্জাতিক শতক হাঁকিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে বেশ কয়েকটি ম্যাচ আছে। ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটি মুখোমুখি হবে রাত 9টায়। চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। বাংলাদেশ সময় রাত 2টায় এভারটনের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। গত রাতে ড্র করেছে লিভারপুল ও ওলভারহ্যাম্পটন। বার্নলের সাথে 1-0 গোলের জয় পেয়েছে লিডস ইউনাইটেড। আমেরিকায় খেলার ইচ্ছা পোষণ করেছেন লিওনেল মেসি। জুন মাসে শেষ হয়ে যাচ্ছে বার্সেলোনার সাথে তার চুক্তি। 33 বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসি জানুয়ারি মাস থেকেই অন্য ক্লাবগুলোর সাথে আলাপ করতে পারবে। চলতি বছরের অগাস্ট মাসে ক্লাব ছাড়ার অনুরোধ জানান মেসি, কিন্তু শেষ পর্যন্ত তার ক্লাব ছাড়া হয়ে ওঠেনি। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সটায় মেসি বলেন তিনি এখনও নিশ্চিত নন, তবে আমেরিকায় যাওয়ার ইচ্ছা আছে তার। আমেরিকার জীবন ও ফুটবলের অভিজ্ঞতা নিতে চান তিনি। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সেলোনায় আসেন লিওনেল মেসি। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বাংলাদেশের হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়ম
অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ উঠলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে একটি নতুন আইন করতে যাচ্ছে সরকার। হজ এবং ওমরা ব্যবস্থাপনা আইন 2020 নামের এই নতুন আইনের খসড়া সোমবার নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। বাংলাদেশের হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনেক সময় নানা ধরনের প্রতারণা এবং অনিয়মের অভিযোগ শোনা যেত। এদিকে নতুন আইনের বিরোধিতা করে এজেন্সিগুলো বলছে এই আইনের বিরুদ্ধে তারা প্রয়োজনে আন্দোলনে যাবে। বিস্তারিত শুনুন সায়েদ আক্তারের কাছে। বাংলাদেশ থেকে প্রতি বছর হজ পালন করতে সৌদি আরবে গিয়ে নানা অব্যবস্থাপনা ও ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন অনেক হজযাত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী আবাসনের ব্যবস্থা না করা এবং মুয়াল্লেম মানে হজযাত্রীদের থাকা খাওয়া যাতায়াত সহ সবকিছুর ব্যবস্থার দায়িত্বে যারা থাকেন তাদের অসহযোগিতা সহ নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ করেন অনেক হাজি। পেশায় ব্যাংকার আলফি খান এমনই একজন, যিনি 2019 সালে তার বাবা মাকে নিয়ে হজ করতে গিয়ে ভুক্তভোগী হয়েছিলেন। ওখানে যিনি মুয়াল্লেম নিয়ম হচ্ছে উনি সব জায়গায় নিয়ে যাবে এবং মিনাতে আমরা যে তাঁবুতে থাকি সেই তাঁবুতে এসে উনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থাটাও করে দিবেন। আমি কোথাও ওনার কোনো সাহায্য পাইনি। আমি আমার বাবা মাকে নিয়ে গিয়েছি। এমনও হয়েছে যে আমি আর আমার মা এক গাড়িতে উঠে গেছি, আমার বাবা সেই গাড়িতে উঠতে পারেননি। এমন একটা হোটেলে ছিলাম যে হোটেলের খাবারগুলা দুপুরের খাবারটা হোটেল দিত। এমন একটা হোটেলে আমরা খেতে বসছি যে মাছ ভাজতে 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 ঝরঝরে হয়ে গেছে। আমরা টাকাও সেই পরিমাণ দিছি, অথচ খাবার কষ্ট। আপনাকে তখন বাইরের থেকে গিয়ে আবার খাবার আনতেই হবে, তাহলে আপনি কেন এখানে খাওয়া দাওয়া বাবদ টাকা দিলেন? মিস খানের পরিবার পরে আর আনুষ্ঠানিক অভিযোগ করেননি, কিন্তু এমন অব্যবস্থাপনার অভিযোগে 2019 সালে হজের পর কয়েক দফায় প্রায় 100-র মতো বাংলাদেশি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমন প্রেক্ষাপটে আজ মন্ত্রিসভার বৈঠকে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2020-র খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি পাশ হলে হজ ও ওমরা এজেন্সি সৌদি আরবে গিয়ে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি করলে সেই অপরাধ বাংলাদেশে করা হয়েছে গণ্য করে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেছেন। হজের চুক্তিতে এখানে হবে, কিন্তু ম্যাক্সিমাম ইমপ্লিমেন্টেশন ওইখানে হবে। ওইখানে গিয়েও যদি কোনো চিট করে বা অপরাধ করে তাহলে সেটাও এইখানে এই দেশের মধ্যে এক বাংলাদেশ অপরাধ হলেও সেই অপরাধটা হজের ক্ষেত্রে শুধু এইখানে অপরাধ হয়েছে বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা ইনভেস্টিগেটিভ অ্যাকশন হবে। হজ এজেন্সির সত্তাধারীকে এসব ক্ষেত্রে নিবন্ধন বাতিল করা যাবে এবং 50 লক্ষ টাকা, আর ওমরা এজেন্সির ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। বাংলাদেশে এতদিন পর্যন্ত একটি নীতিমালার মাধ্যমে হজ ব্যবস্থাপনার কাজটি করা হতো। এর মধ্যে 2013-14 সালের দিকে সরকার একবার একটি আইন করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু হজ এজেন্সি মালিকদের বিরোধিতায় সেই দফা ওই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল। এখন নতুন করে এই আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হলো। মন্ত্রিপরিষদ সচিব মিস্টার ইসলাম বলেছেন, আইনের খসড়া অনুযায়ী হজ ও ওমরা ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকবে। আর এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেটি তদন্ত করে প্রমাণিত হলে সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের শুরুতে সতর্কতা বা ওয়ার্নিং দেয়া হবে। কোনো এজেন্সিকে পরপর 2 বছর ওয়ার্নিং দেয়া হলে 2 বছরের জন্য তার লাইসেন্স বাতিল হবে। তবে এই নতুন আইনের বিরোধিতা করছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা হাবের বেশিরভাগ এজেন্সি। সংস্থাটির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ স্বীকার করেন যে হজ ব্যবস্থাপনায় নানা ত্রুটি বিচ্যুতির অভিযোগ ওঠে, কিন্তু আইনে প্রস্তাবিত জরিমানা অনেক বেশি ধরা হয়েছে বলে তার অভিযোগ। আসলে হজ উমরাটা হলো একটা সার্ভিস ওরিয়েন্টেড বিষয়। এখানে 100 আপনার কিছু দেওয়ার মতো সুযোগ নাই। যদি সরকারে হজ ম্যানেজমেন্ট করে তারাও দিতে পারবে না। এইখানে কিছু ত্রুটি বিচ্যুতি হবে, যেমন খাওয়ার দায়িত্বটা এজেন্টের উপর থাকে। তো খাওয়াটা ধরুন রাস্তা বন্ধ, এখন গাড়ি দিয়ে ঢুকতেছে না, 3 ঘন্টা পরে আসলো, তো আপনি যদি টাইম মতো খাওয়া না পান, এটা তো একটা অভিযোগ। এখন একটা হাজি অভিযোগ করলে তার 50 লাখ টাকা তার জরিমানা করা হবে না, সে একটা হাজির থেকে নিল 3 লাখ 3.5 লাখ টাকা, এটা অমানবিক। এখন এইসব জিনিস হলে তো আমরা আমাদের লাইসেন্স সারেন্ডার করার ছাড়া উপায় নেই। এর আগে হাবের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে কোনো হাজি যদি অনিয়মের অভিযোগ করেন তাহলে সৌদি আরবের হজ ব্যবস্থাপনা সংস্থা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে সেটি সৌদি আরবে বসেই মিটিয়ে ফেলা। কিন্তু সরকার বলছে ওই প্রস্তাবের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাতে যথাযথ প্রতিকারের ব্যবস্থা ঠিক সময়ে করা সম্ভব হয় না। মহামারীর আগে সর্বশেষ 2019 সালে বাংলাদেশ থেকে 1,27,000-এর কিছু বেশি মানুষ হজ পালন করেছেন। ঢাকা থেকে সায়েদ আক্তার। বিবিসি বাংলার আজকের রাতের অধিবেশন পরিক্রমায় যে ফোন ইন, সেটিতে আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাহমিনা বেগম।
এই ফোন ইনে যোগ দিতে চাইলে 0171411557 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী আফরোজা নীলা এবং ফয়সাল তিতমিরের কাছে। ধন্যবাদ মজিম। একটি মৃত্যুর খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রেন্ড করছে, আর এর সঙ্গে আরও যেসব বিষয় আছে আলোচনায় সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির যেমনটি বলছিলেন যে দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব, যিনি দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আজ ভোরে মারা গেছেন। বেঁচে থাকতে যেহেতু বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যের কারণে আলোচিত হয়েছেন বা বিতর্কের জন্ম দিয়েছেন, তার মৃত্যুর পর আবারও সেগুলোই সামনে আসছে। ঠিক তাই নীলা, যেরকম আব্দুল্লাহ মামুন লিখেছেন একটি বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি। আবার সামিউর তমালের মন্তব্য, এরা টিকে থাকে রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে, কারণ দলের খরচ যোগানোর জন্য দলগুলো এদের থেকে মোটা অঙ্কের ডোনেশন পায়। নাবিল শাফাত লিখেছেন, একজন মৃত ব্যক্তিকে নিয়ে উল্লাস প্রকাশ করাটা আমাদের পৈশাচিকতার প্রমাণ। তিনি কোনো ভুল করে থাকলে অবশ্যই তার প্রতিফলন আল্লাহ তাকে দেবেন। আর আলম হাসান লিখেছেন, আহারে কত কিছু হারালাম এই বছরটায়। নূর হোসেন লিখেছেন, তার সমস্ত কর্মকাণ্ডই ছিল বিতর্কিত। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য গতকাল থেকেই সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে বেশ ট্রেন্ড করছে। কাল ভার্চুয়ালি কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করে গণভবনে এক বক্তব্যে তিনি বলেন যে ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। অনেকটা মজা করেই তিনি এ সময় নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন। এরপর এই খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে তার সামাজিক মাধ্যমে নজর কাড়ে। বিবিসি বাংলার ফেসবুক পাতায় শেখ হাসিনার এই বক্তব্যের নিচে তারেক আলিম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য নতুন কারাগার উদ্বোধন করেছেন, সেটা অন্যভাবে বললেও পারতেন। ক্ষমতার চেয়ার আর কারাগার খুব কাছাকাছি, কথাটা আমার কাছে একটু অবান্তর কথা মনে হয়েছে। অন্যদিকে শাহিনুর আলম লিখেছেন, আপনারা যেরকম সেরকমই ভেবেছেন, এটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোতে তাকান, সেখানে কিন্তু প্রধানমন্ত্রিত্বের পর যথাযথ সম্মান পেয়েছেন, কারাগার নয়। ইউরোপ আমেরিকার দিকে তাকান, সেখানে কিন্তু আপনাদের অবস্থা হয় না, এমনটা লিখেছেন তিনি। অন্যদিকে মা ও সন্তানের বুদ্ধিমত্তায় রক্ষা পেল শত শত ট্রেন যাত্রীর প্রাণ। একটি গণমাধ্যমে আসা এই খবরটি তাদের ফেসবুক পেজে প্রচার করতেই সেটি অনেকের নজর কেড়েছে। ঘটনাটি জয়পুরহাটের। খবরে বলা হচ্ছে, চলার পথে হঠাৎই মা ছেলের নজর কাড়ে রেল লাইনে বড় ফাটল। এই সময় মায়ের বুদ্ধিতে লাঠিতে লাল গেঞ্জি বেঁধে ট্রেন থামার সংকেত দেয় ছেলে, ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় সবাই। এই খবরটি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলিমা মুনিয়া যেমন লিখেছেন, বঙ্গীয় বদ্বীপে এটাই হোক আমাদের অনুপ্রেরণা। সকলের সচেতনতা, মনুষ্যত্ববোধ এবং শুভ বুদ্ধি উদয়ের প্রত্যাশা করছি। তামান্না হক লিখেছেন, আমার ছোট খালু তার 2 মেয়ে নিয়ে এই ট্রেনেই গেছে ঢাকাতে। আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিয়েছেন ওই কিশোরের মাধ্যমে, ধন্যবাদ সেই বাচ্চাকে। আর সৈয়দ আলমগীর লিখেছেন, রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিয়ত রেল লাইনটা পরীক্ষা করে দেখা দরকার। আমিরুল ইসলামের মন্তব্য, ব্যক্তি চিন্তা যদি রাষ্ট্র চিন্তা হয় তখন রাষ্ট্রে শান্তি আনয়ন হয় আর মানুষ সুখী হয়। আজকে এই ছেলেটা যদি রাষ্ট্র তথা জনগণের কথা না ভাবত তাহলে অনেকের ক্ষতি হয়ে যেত। তানভীর আকবর লিখেছেন, ছেলেটাকে পুরস্কার দেওয়া উচিত। এদিকে নীলা, এই দশকের সেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি। এই খবরটিও কিন্তু নজর কেড়েছে। কিছুক্ষণ আগে আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক ও টুইটারে এটি জানিয়েছে। এর আগে 10 বছরের সেরা ওয়ানডে দলে জায়গা করে নেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। ঠিক তাই তিতুমির, যেরকম মিজানুর রহমানের মন্তব্য, অভিনন্দন ও শুভকামনা রইল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর অনিকেত মিত্র লিখেছেন, সাকিব 2 বাংলার বাঙালিদের গর্ব। নাইমুর রহমান দুর্জয় নামের একজন লিখেছেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব সেরা। ক্রিকেট যতদিন থাকবে ততদিন সাকিব থাকবে সবার মনে। আর আশরাফুল নামের আরেকজন লিখেছেন, তার নৈতিকতা আগে ঠিক করা উচিত। তো এরকমই নানান মন্তব্য আসলে লক্ষ্য করা যাচ্ছে। আর এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত। শেষ করার আগে আবারও আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে বঙ্গোপসাগরের
ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। সৌদি আরবের নামকরা এক নারী অধিকার কর্মী লুজাইন আল হাদলুলকে আজ 5 বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আর বাংলাদেশে খোলা বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ, সরকার এজন্য দায়ী করছে মজুতদারদের। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।